ইয়া দিয়ে আঘাত করার পরে ওই লোকগুলো আমাকে ওইখান থেকে ইয়া করে তখন আমার চিল্লাচিল্লি শুনে আবার সাইড থেকে লোক এসে চলে আসে। আসার পরে আমাকে ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করে যখন নিয়ে আসতেছিল তখন দুজন সন্ত্রাসী তারপরেও আমাকে হামলা করতে আসতেছিল। তখন স্থানীয় লোকজন একজন সন্ত্রাসীকে ধরে নিয়ে আসে এইখানে আমার ক্যাম্পাসের এখানে ইয়াতে তাকে যখন এখানে আটকা রাখা হয়, আটকা রাখার এক পর্যায়ে আমি তখন অভিযানে আমার কোনো আপনারা ভিডিও দেখতে যেমন আমার সারা শরীরে ফুটেছিল। তখন আমি এক পর্যায়ে এখানে আনার পরে আমি সিরিয়াসের মতো হয়ে যাই। তখন এখানে তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে এখানে অভিজ্ঞতা হয়েছে যে এক ইঞ্চির মতো তারা ফাড়ানো ছিল এখানে মাথায়। আমি যখন তাদের বাসায় ফোন অস্বীকার করি তখন তারা আমাকে এখানে ছুটিয়ে আঘাত করে মাথায়। আঘাত করার পরে আমি হাসপাতাল থেকে আসি, তখন থানায় আমি মামলা করতে বসি থানায়। তখন তারা ওইখান থেকে আমাদের পূর্ব থানায় পাঠানোর ব্যাপারে ইয়া করছে। পুলিশের গাড়িতে ছাত্র দলের তারা পুলিশের গাড়িটা ঘেরাও করে জোরপূর্বক আমাদের কাছে একটা ভিডিও স্টেটমেন্ট দিতে চেয়েছিল। আমি ভিডিও স্টেটমেন্ট দিতে অস্বীকার করার কারণে তারা আমার কাছে কোনো ভিডিও স্টেটমেন্ট না নিয়ে ভিকটিমকে বলে যে এই বিষয়ে মাঝদফা দেওয়ার জন্য তারা একটা ভিন্ন কায়দায় একটা কূটকৌশল অবলম্বন করে। আমি আমার এই হামলার প্রতিবাদে আমি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি এবং এইরকম ঘটনা যেন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন না হয় সেটাও আমি কামনা করি। কারণ তারা যে বিভৎসভাবে নির্যাতন করে, এই নির্যাতনের শিকার যারা হয়েছে তারাই। ছাত্রলীগের যে কোনো অংশ নাই যে নির্যাতন করছে, একজন সাধারণ ছাত্রদের পক্ষে এরকম নির্যাতন করা কখনো সম্ভব নয়। পুলিশের গাড়িতে যখন উঠানোর পরে তোমাকে এবং তাকে দুজনকে তাকে হ্যান্ডকাপ লাগা হচ্ছে। হ্যান্ডকাপ পড়া অবস্থায় একটা স্টেটমেন্ট দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো এই বিষয়ে তুমি পরিষ্কার করে বলো। আমরা যখন পুলিশের গাড়িতে উঠি তোমার সামনেই বলেছে তুমি নাকি আগে তাদেরকে ধরে নিয়ে তাকে মাইগ্রেট করেছো, বিভিন্ন নেশাজাত জিনিস খাইয়েছো। না ওইটা কোনো তাদের সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল না। একজন ছিল, সে আমার ক্লাসে পড়ে, তাই ক্লাস হিসেবে চিনি। তার সাথে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন এক বেঞ্চে বসিনি। আমার বন্ধু-বান্ধব সাথে সম্পূর্ণ আলাদা। তাদের সাথে পুলিশের গাড়িতেই বলেছে সেই পুলিশের গাড়িতে যেটা বলেছে আমার কাছে ওই যে ছাত্র দলের ভিডিও স্টেটমেন্ট দিতে চান। যখন আমি ভিডিও তাদের কথা মতো আমি তাদের কথা মতো ভিডিও স্টেটমেন্ট দিতে অস্বীকার করার কারণে তারা পুলিশের গাড়িটা আটকে চারিদিকে ঘেরাও করার পরে তারা ওই যে আসামি মামুন তার কাছে একটা ভুয়া এবং বানোয়ার তাদের এই অপকর্ম ঢাকার জন্য তারা একটা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ছাত্র দলের কারা করছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছে? হ্যাঁ, তাদেরকে আমরা অনেককে চিহ্নিত করতে নামগুলো তার মধ্যে ছিল মামুন, মাহবুব, নাহিয়ান, তারপর নাবিউল, তারপর হচ্ছে স্বামী, আরও কিছু টুকাইগুলা ছিল, তাদেরকে আমরা চিনি না। এই বিষয়ে কোনো মামলা করছো? হ্যাঁ, আমি থানায় মামলা দায়ের করছি। কয়জনকে আসামি করা হয়েছে? আসামি করা হয়েছে 8 জনকে, আরও কিছু অজ্ঞাত রাখা হয়েছে। তাদেরকে আমরা আমি তারা কথায় পরে এটা আমি ডিসাইড না করার কারণে। রিয়া মামুনের সাথে তোমার পূর্ব শত্রুতা ছিল না, তাদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না, তাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এখন আপনি কি বিচার চান? তারা যে আমার হত্যার উদ্দেশ্যে এই যে হামলাটা করছিল, যে ওই স্থানীয় মানুষগুলো যদি আমাকে না বাঁচিত তাহলে তো আমি আজকে আপনাদের সামনে থেকে এইভাবে কথা বলতে পারতাম না। আমি তাদের সর্বোচ্চ আইন সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে যেন এরকম কোনো ঘটনা না হয়। দাবি করতেছিল যে নারী গঠিত ঘটনাকে কেন্দ্র করে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা আসলে কত সত্যি? আমি ওই যে ফেসবুক পোস্ট করছিলাম, আর আমি আমার ক্লাসে শিবির করতাম, বিভিন্ন ছাত্রদেরকে দাওয়াত দিতাম শিবিরে। এই হিসাবে আমাকে সবাই চিনত। এখন আমি শিবিরের দায়িত্বশীল ছিলাম, ওয়ার্ড সভাপতি। তো 2025 সেশনে নতুন সেটা 2024 সেশনে আমি শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলাম। এই হিসাবে তারা বলতেছে শিবির কর্মী, এর আরও বেশি চিন্তা। তখন তারা এইভাবে আমাকে বিভৎস ভাষায় গালিগালাজ করে আমাকে আবার এই জন্য
মাইথন করে। তারা নারী গঠিত যে বিষয়টা বলে আছে সেটা আসলে কতটুকু সত্যি? এই বিষয়ে কোনো ভিত্তি নেই, তারা এই তাদের অপকর্ম ঢাকার জন্য এইরকম অপচেষ্টা করে। শিবিরের দায়িত্ব কে সেই কেউ আছেন মানে এখানকার এই ক্যাম্পাসে বা ওনার আমি আছি, আমি ছাত্র শিবিরের মহিলাদের অফিস সম্পাদক। আপনি এই বিষয়টা একটু বলেছেন খোলাসা করে বলেন। যেহেতু আপনি শিবিরে আছেন মানে কোটা দায়িত্ব ছিলেন সেই হিসেবে সে হচ্ছে আমাদের ওয়ার্ডের সহসভাপতি, সে আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। তারই সহপাঠী মামুন ভুইয়া, সে তাকে গতকালকে ডেকে নেয়। আর কী ভাষায় ডেকে নিয়েছে আমরা তার একটা ডকুমেন্ট সেখানে নিয়ে এসেছি, আপনারা সাংবাদিক ভাইরা চাইলে এটা নিতে পারেন। সে অনেকটা আক্রমণাত্মক সুরে তাকে ডেকে নিয়ে যায় যে আমাদের ক্যাম্পাসের প্রধান ফটকের অপোজিটে বাসপট্টি আছে, সেখানে ডেকে নিয়ে যায়। সে তার বিস্তারিত কথা সে উল্লেখ করেছে। এখানে সে কিভাবে বাসপট্টিতে আয়, কখন আসবি, আসতেছিস না কেন ইত্যাদি গালিগালাজও হয়েছে তার মেসেঞ্জার কনভারসেশনে। পরবর্তীতে যেই ঘটনাগুলো ঘটছে সে বিস্তারিত বলেছে। সে গতকাল রাতে হাসপাতাল থেকে এসে থানায় মামলা দায়ের করেছে। তার পরবর্তীতে আমরা রাতে তাকে প্রাথমিক চিকিৎসা আবার পুনরায় দিই। সে এখনও সুস্থ না, পুরোপুরি স্বাভাবিক হতে পারে না, এখনও মানসিক ট্রমার মধ্যে আছে। আমরা এতটুকু বলতে চাই, ক্যাম্পাসে জুলাই আন্দোলন গণঅভ্যুত্থানের পরে আমরা একটি সুন্দর, স্বাভাবিক, নিরাপদ ক্যাম্পাস চাই। কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের দ্বারা কোনো শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হবে আমরা এমনটি চাই না। আমার কোনো ভাই, আমার কোনো সহপাঠী, আমার কোনো বোন আঘাতপ্রাপ্ত হবে, এটি কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে কাম্য নয়। ছাত্র সংগঠনের একটি মাত্র উদ্দেশ্য হতে পারে শিক্ষা বান্ধব কর্মসূচি এবং শিক্ষার্থীদের সেবামূলক কর্মসূচি। সেগুলো নিয়েই ছাত্র সংগঠনগুলোকে সজাগ সরব থাকা দরকার ক্যাম্পাসগুলোতে। যদি এটা নিশ্চিত করতে পারে সকল ছাত্র সংগঠন, তবে আমরা মনে করি যে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনীতি ফিরে আসবে এবং ছাত্র সমাজ একটি নতুন ধারার বাংলাদেশ উপহার পাবে ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করছি। এই ঘটনায় পরবর্তী